জানেন যে 1997 সালে পার্বত্য চুক্তি থামিয়ে দিয়েছে পার্বত্য অঞ্চলের যাবতীয় অশান্তি এবং সংঘাত। পাহাড়ের আর্থ-সামাজিক ক্ষেত্রে এসেছে নানাবিধ পরিবর্তন। রয়েছে পাহাড়ের বয়ন শিল্পের বিশেষ খ্যাতি, পাহাড়ের ঐতিহ্য ও সম্ভাবনাকে প্রচার ও প্রসার, আর সেই সাথে স্থানীয় জনগণ মানুষদের আর্থিক স্বনির্ভরতা আনয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই আয়োজন করে আসছে। এই আয়োজনের মূল ইতিহাস দেখতে গেলে আমরা আরও 1 দশক পিছনে যেতে হবে। বিগত দুটো বছর কোভিডের কারণে আমরা এই মেলা আয়োজন করতে পারিনি। এবার আমরা নতুনভাবে আয়োজন করেছি। এবং আরেকটি বিষয় আপনারা জানেন যে এই শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের এই ভবনে এবারই প্রথম আমরা এই মেলার আয়োজন করছি। আমরা আশা করি আগামীতে আমরা আরও ব্যাপকভাবে এবং অনেক জাঁকজমকপূর্ণভাবে এই আয়োজন করতে পারবো। এতে রয়েছে পাহাড়ের মানুষের অকৃত্রিম ভালোবাসা, সংস্কৃতির সুবাস ছড়িয়ে দিতে পাহাড়ি জনগণ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাবৃন্দ আমরা গভীরভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই উদ্যোগের পিছনে যদি আমরা ইতিহাস খুঁজি তাহলে আমরা দেখতে পাবো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম স্বপ্ন দেখছিলেন পাহাড়কে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী লিভ নো ওয়ান বিহাইন্ড এই লক্ষ্য অর্জনের জন্য পার্বত্য অঞ্চলকে মূলধারায় সম্পৃক্ত করার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছেন। সেই আমাদের প্রতিজ্ঞা এবং আমাদের লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এই মেলা আমরা আয়োজন করছি, যাতে ক্রমান্বয়ে পাহাড়ের পণ্য, পাহাড়ের সংস্কৃতি, পাহাড়ের জনগণের ভালোবাসা মূল স্রোতের সঙ্গে একাকার হয়ে যেতে পারে। 1975 পরবর্তী সময়ে 1975 সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় সপরিবারে, সেই 1975 সালে পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের মানুষ হতাশ ছিল এবং অত্যন্ত অস্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আমরা জীবনযাপন করেছি। 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পর আমরা আস্থা দেখতে পেয়েছি, আমরা অনুপ্রেরণা পেয়েছি, আমরা সাহস পেয়েছি নতুনভাবে জেগে ওঠা। আজকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তারই অংশ হিসাবে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, পার্বত্য চট্টগ্রামের উৎপাদিত পণ্য সারা দেশব্যাপী বাজার প্রসারিত লক্ষ্যে আজকের এই আয়োজন। মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব সহ এবং অন্যান্য কর্মকর্তারা যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে এই মেলাকে সফলতা পর্যায়ে এনেছে, আমি ঠিক পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। 2015 সালে এখানে সাবেক সচিব মহোদয় আছেন আমাদের বিক্রম কিশোর ত্রিপুরা। উনি যখন সচিবের দায়িত্ব পালনরত ছিলেন এই পার্বত্য মেলা আমরা শুরু করেছিলাম। তখন পার্বত্য অঞ্চলের যারা ব্যবসায়ী ছিল, যারা কৃষক ছিল, তাদেরকে এই পর্যায়ে এই মেলায় অংশগ্রহণ করানো আমাদের পক্ষে অত্যন্ত কঠিন কাজ ছিল। আজকে 2015 সাল থেকে আজকে পর্যন্ত এই ধারাবাহিকতায় বজায় আছে বিদায় আজকে পার্বত্য অঞ্চলের মানুষ নতুনভাবে জেগে উঠেছে। যে সমস্ত উদ্যোক্তা, যে সমস্ত স্থল মালিক এই পার্বত্য মেলায় অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসছে, তা আমার মনে হয় 99% নারী উদ্যোক্তারা। তো আমরা অনুপ্রাণিত হয়েছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সান্নিধ্যে আমরা সেই অনুপ্রেরণা খুঁজে পেয়েছি। আমরা আশা করছি আমরা আর পিছিয়ে থাকবো না, আমরা আর অনুন্নত থাকবো না, আমরা শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে আমরা অবশ্যই এগিয়ে যাব। আমরা
পার্বত্যবাসী অত্যন্ত ভাগ্যবান এবং আমরা গর্ববোধ করি। তার একটি কারণ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু যেমনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন এবং বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বাংলাদেশের 1/10 এলাকা পার্বত্য চট্টগ্রাম নিয়েও তিনি স্বপ্ন দেখেছিলেন। 1972 থেকে 75 পর্যন্ত এই স্বল্প সময়ের 2.5 বছর সময়ের ভিতরে তিনি আমাদের তখনকার পার্বত্য চট্টগ্রাম জেলা 3 বার সফর করেছিলেন এবং তিনি তখনকার ভূমি সংস্কার মন্ত্রী আব্দুর রব সেনিয়াবাদকে মন্ত্রী মহোদয়কে নির্দেশ দিয়েছিলেন যে পার্বত্য এলাকার অনগ্রসর যে সমস্ত জাতিসত্তা রয়েছে এবং অনগ্রসর এলাকা রয়েছে তাদেরকে জাতির স্রোতে নিয়ে আসার জন্য একটি পৃথক বোধ গঠন করার জন্য। তালই ফরাসরিতে 9 আগস্ট 1973 তখনকার ভূমিমন্ত্রী আব্দুর রব সেনিয়াবাদ মহোদয় রাঙামাটি সার্কিট হাউসে ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধুর পক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকাবাসীদের জন্য জাতির জনকের নির্দেশে যে পৃথক বোর্ড গঠন করা হবে সেটি হচ্ছে আজকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। তাহলে ফলশ্রুতিতে আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকাবাসীর জন্য আন্তরিক বলে এবং আন্তরিকতার সহিত দেখেন বলে আমাদের প্রতি মমতাবোধ রয়েছে বলেই তিনি পার্বত্য এলাকা বিরাজমান পরিস্থিতি যেটি ছিল সেটি রাজনৈতিকভাবে 2 ডিসেম্বরের শান্তি চুক্তির মাধ্যমে তিনি সম্পাদন করেছেন। সম্পাদন করে তিনি সেখানেই থেমে থাকেননি, পাশাপাশি পার্বত্য এলাকাবাসীদের যাতে করে কীভাবে জাতীয় স্রোতধারার সাথে উন্নয়নে সম্পৃক্ত করা যায় তারই আলোকে আজকে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় সহ আজকে পার্বত্য উন্নয়ন বোর্ড এবং 3 পার্বত্য জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ এবং এই সুবাদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য এলাকা উন্নয়নের কর্মকাণ্ড পার্বত্য মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে সেটি বাস্তবায়িত হচ্ছে এবং পার্বত্য এলাকা সেটি সুফল পেতে যাচ্ছে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর সিং মহোদয় সহ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে যে আমরা এই পার্বত্য এলাকায় থেকে সকলে একটি জায়গায় নিজেদেরকে পরিচিত করার জন্য, নিজেদের সংস্কৃতি বিকশিত করার জন্য, পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ লোকেরই আজকের এই ঢাকা শহর সকলে আমাদেরকে জানছে, দেখছে যে পার্বত্য এলাকার মানুষের তাদের কৃষ্টি এবং সংস্কৃতি, কৃষ্টি সংস্কৃতি বিদ্যমান। তা আমি মনে করি আজকের এই মেলা পার্বত্য এলাকাবাসী নয়, এই মেলা সারা ঢাকাবাসী এবং সারা বাংলাদেশের। অরণ্য জনপদ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক রূপময় ভূখণ্ড। এটি বাংলাদেশের মোট আয়তনের প্রায় 1/10, কিন্তু এখানে বাস করে মাত্র 1% লোক। তারপরও এই অঞ্চলটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয়, সাংস্কৃতিক বৈচিত্র্যও অত্যন্ত সমৃদ্ধ। আর আপনারা হয়তো অনেকেই জানেন না, বিশেষত আপনারা যারা বাইরের, যে তৎকালীন ইস্ট বেঙ্গল প্রভিন্সের অন্যতম প্রাচীন একটি জেলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এটি প্রতিষ্ঠিত হয় 162 বছর আগে 1860 সনে, ইন দি ইয়ার 1860। 1980 দশকের প্রথম দিক পর্যন্ত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আগে পার্বত্য চট্টগ্রাম একটি মাত্র জেলা ছিল। পরবর্তীতে এটি 3 পার্বত্য জেলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। আমার মনে আছে ছোটবেলায় আমি যখন স্কুলে পড়ি তখন এই অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের জেলা সদর
রাঙামাটিতে প্রতি বছর শীতকালে মাসব্যাপী মেলা হতো। সেটা পার্বত্য মেলা হতো, নাম ছিল না, মেলা হতো, এটা আমার মনে আছে। এবং সেখানে খাগড়াছড়ি এবং বান্দরবানের অংশগ্রহণ ছিল। শুধু পণ্য সামগ্রী বিপণন নয়, প্রদর্শন নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো। কিন্তু পরবর্তীকালে কী কারণে জানি এটা বন্ধ হয়ে যায়। আজকে আমাদের রাঙামাটির জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় বলেছেন 200 আবেদন করেছে, কিন্তু মাত্র স্টল পেয়েছে 20টা। আমার মনে হয় আমি এমন প্রস্তাব দিতে পারি যে আপনারা আবার আগের মতোই এটা হবে। এটা তো সীমিত সময়ের জন্য, সীমিত পরিসরে ঢাকাতে এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পার্বত্য মেলা এখানে হয়তো 3 দিন হতে পারে, 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহ হতে পারে। কিন্তু আগে যেভাবে হতো, ছোটবেলায় আমি যেটা দেখেছি, সেখানে আপনারা 100-200 যারাই হবে সবাইকে আপনারা অ্যাকোমোডেট করতে পারবেন। আমার মনে হয় এই ঐতিহ্যটা আমরা আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে সবাই খুশি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের সবার 3 পার্বত্যবাসীর পক্ষ থেকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। আবার প্রতি যে কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এখানে অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের অভিভাবক, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি বটবৃক্ষের ন্যায়, আমি বলবো বটবৃক্ষের ন্যায় উনি আমাদের পার্বত্য চট্টগ্রামকে উনি ছায়া দিয়ে রেখেছেন। উনি জানেন কোথায় কি করতে হবে, উনি করতেছেন এবং ওনার সঠিক দিক নির্দেশনা মেনে আমাদের যারা এমপি মহোদয় থেকে আরম্ভ করে জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা আমরা আছি, আমরা চেষ্টা করতেছি দাদার সাথে তাল মিলিয়ে আমরা আমাদের এলাকা উন্নয়নের জন্য। আমরা নিজস্ব ভবনে আমরা এই মেলাটা করতে পারছি বিদায় আমরা মনে করি আমরা অনেক সৌভাগ্যবান। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন এই যে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স, আপনারা জানেন 2রা ডিসেম্বর 1997 সালে শান্তি চুক্তি হয়েছিল বিদায় আমরা কিন্তু এই ভবনে আছি। এখন আমরা পেয়েছি আঞ্চলিক পরিষদ, পার্বত্য মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ এবং আমি বাসন্তী চাকমা এমপি। আমি আপার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। আপার এই ঋণ কখনো শোধ করার মতো না। তো আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা হাতে হাত মিলে আমাদের পাহাড়কে আমরা কিভাবে উন্নয়নের মূল স্রোত দ্বারা নিয়ে যাব সেই প্রসেসটা আমাদের যেন সবার মাঝে থাকে। আমি পার্বত্য চট্টগ্রামের মানুষ না হলেও আমি পার্বত্য এলাকার মানুষ। আমার যে গ্রামের নাম হচ্ছে সুখবিলাস। রাঙামাটি থেকে বান্দরবান যাওয়ার সময় আমার গ্রামের উপর দিয়ে যেতে হয় এবং আমাদের গ্রামের নাম সুখবিলাস হওয়ার পেছনের কারণ হচ্ছে আমাদের গ্রামে এক সময় চাকমা সুখ রাজার রাজধানী ছিল। আমার ছেলেবেলায় সেই রাজবাড়ির ধ্বংসাবশেষ আমি দেখেছি, এখন আর নাই। 50 বছর আগেও ছিল, এখন আর নাই। এবং আমার নির্বাচনী এলাকার এক পাশে রাঙামাটি পার্বত্য জেলা, আরেক পাশে বান্দরবান পার্বত্য জেলা, এবং আমার গ্রামের এক পাশে আমার গ্রাম এবং পাশের গ্রাম মিলিয়ে এক পাশে রাঙামাটি পার্বত্য জেলা, আরেক পাশে বান্দরবান পার্বত্য জেলা আমার গ্রামেরই। এবং আমি পার্বত্য এলাকার মানুষ এই জন্য বলছি, আমাদের এলাকার শিল্প সংস্কৃতির সাথে পার্বত্য এলাকার যে মিল, এবং একই সাথে আমাদের গ্রামটি হচ্ছে চারিদিকে পাহাড়, মাঝখানে একটি ছোট্ট গ্রাম। এখনও হাতি নামে আমাদের গ্রামে প্রতি বছর। মুক্তিযুদ্ধের সময় আমার বাবারা একটা সিস্টেম করেছেন যাতে গ্রামে যদি পাকিস্তানিরা আসে আগে থেকে যাতে খবর পায়। আমি গল্পগুলো বলছি, বক্তৃতা অনেক হয়েছে, আমি এখন এই বাস্তব গল্পগুলো আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। এবং তখন প্রায় 7-8 কিলোমিটার দূরে একজনকে বসিয়ে রাখতেন যে পাঞ্জাবির গাড়ি যদি আসে তাহলে যেন শিগা ফুটে, তারটা শুনে আরেকজন ফুটবে। এইভাবে গ্রামে যাতে আওয়াজ চলে আসে, অর্থাৎ 8-10 কিলোমিটার দূরে পাঞ্জাবি অর্থাৎ পাকিস্তানি আর্মি থাকা অবস্থায় যাতে গ্রামে জেনে যায়, এভাবে একটা সিস্টেম করেছিলেন। এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের
আমি মুক্তিযুদ্ধের পুরো 1 বছর আমি গ্রামেই ছিলাম। আমাদের শহরের বাসা লুট হয়ে যায় এবং শহর থেকে 27শে মার্চেই আমরা গ্রামে চলে যাই। পুরো 1 বছর আমরা গ্রামেই ছিলাম এবং আমাদের বাড়ির 300 মিটারের মধ্যে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল এবং আরও গহীন অরণ্যের ভিতরে সেখানে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার ছিল। সেই ট্রেনিং সেন্টারের পাশে একটি চাকমা বাড়িতে আমার বাবা এবং আমার চাচারা মুক্তিযুদ্ধের প্রায় 5-6 মাস ছিল। এমনকি যেদিন স্বাধীনতা অর্জন করে সেদিনও সেই বাড়িতে আমার বাবা এবং আমার চাচারা ছিল। তারা সেখানে থাকতেন, যাতে আমার বাবা তখন আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের সহসভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আমি এই কথাগুলো বলছি যে আমার সাথে পার্বত্য চট্টগ্রামের সম্পর্কটা এত ঘনিষ্ঠ এবং গভীর, সেটি যাদের ওনাদের সবার সাথে আমার এত সম্পর্ক গভীর, সেজন্য এই কথাগুলো বলছি। এবং আমরা একে অপরকে এত আপন মনে করি, সেটি অনুধাবন করা যায়, এটি প্রকাশ করা অত সহজ বিষয় নয়। আমি যখন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, তখনই এই জায়গাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। বন অধিদপ্তর এটি হস্তান্তর করতে অপারগতা অনেকটাই প্রকাশ করেছিল, সহজে দিতে চায়নি, কারণ বহু বছরের তাদের দখলে ছিল, তারা দিতে চায়নি। পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমরা এটি হস্তান্তর করি এবং আজকে এখানে যে সুরম্য কমপ্লেক্স হয়েছে, এজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এবং একই সাথে এখানে আজকে যে মেলার আয়োজন করা হয়েছে এবং সেই মেলায় পুরো পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য এলাকার যে পণ্যগুলোকে এনে এখানে যে বিক্রি করা হচ্ছে, সেজন্য সেখানে যেই পরিমাণ ক্রেতা আমি দেখতে পেলাম, এটির যে খুব বেশি প্রচার হয়েছে তা নয়, কিন্তু যে পরিমাণ ভিড়, অর্থাৎ এই মেলা মানুষের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। আমরা যখন কলেজে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আমি দেখতে পেতাম যে কাপ্তাই, রাঙামাটিতে প্রচুর বিদেশি পর্যটক যেত। এখন আর আগের মতো যায় না, কারণ নানা পারমিশনের বেড়া যায়, সে কারণে সেখানে পর্যটক আগের মতো যায় না। অথচ পার্বত্য চট্টগ্রাম এত সুন্দর, সেটি যারা যাননি, যারা ঘুরেননি, তারা বুঝতে পারবেন না। আমি পৃথিবীর বহু দেশে গেছি, আমি পৃথিবীর প্রত্যেকটি মহাদেশে গেছি, এমনকি অ্যান্টার্কটিকায় গেছি। সারা পৃথিবী ঘুরে আমি 2011 সালে সম্ভবত আমি যখন কাপ্তাই লেকে স্পিড বোটে করে 3 ঘন্টা স্পিড বোট চালিয়ে যখন বনের রেস্ট হাউসে গেলাম, তখন আমি নিজেকে প্রশ্ন করলাম যে আমি পৃথিবীর এত দেশ ঘুরে এখানে কেন আগে আসিনি। আমি বহুবার কাপ্তাই লেকে গেছি, ছোটোবেলা থেকে যাই, কিন্তু কাপ্তাই লেকে স্পিড বোটে করে বা স্পিড বোট না হলেও স্পিড নৌকাতে করে যদি আপনি যান, হঠাৎ লেকের মাঝখানে হঠাৎ একটি ছোট্ট পাহাড়, সেই পাহাড়ে একটি কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরে আবার কয়েকটি আপনার গরু বাছুর। এই যে দৃশ্য, এটি আফ্রিকার নাইরোসা লেক কিংবা আরও যত লেক আছে সেখানে সেই দৃশ্য আপনি দেখতে পাবেন। কিন্তু এই সৌন্দর্য পৃথিবীর সামনে আমরা তুলে ধরতে পারি না এবং পৃথিবীর পর্যটকদেরকেও আমরা সেভাবে আকর্ষণ করতে পারি। তাই আমি আজকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে আমি অনুরোধ জানাবো, পর্যটনের একটা বিরাট সম্ভাবনা রয়েছে পার্বত্য চট্টগ্রামে। এই সম্ভাবনাটা রয়েছে, সেই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য। তাহলে এই সম্ভাবনাকে যদি কাজে লাগাতে পারি, দেশ উপকৃত হবে, পার্বত্য এলাকার মানুষ উপকৃত হবে, দেশের অর্থনীতি উপকৃত হবে। এটি আমি দেশের যে সমস্ত ট্যুর অপারেটর আছে সেগুলোর সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় লাভ করতে পারে। একই সাথে পারমিশনের যে বেড়াজালগুলো আছে সেগুলোকে কীভাবে সহজ করা যায় সেটি নিয়ে কাজ করা যেতে পারে। তাহলে আমি মনে করি যে এই পার্বত্য অঞ্চল পুরো পৃথিবীর যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য একটি
একটি আকর্ষণীয় ডেস্টিনেশন হবে। এবং একই সাথে আমাদের পার্বত্য অঞ্চলে যেভাবে নানা ধরনের কৃষিপণ্য উৎপাদন হচ্ছে, সেটি অনেকটাই সংরক্ষণের অভাবে সেই কৃষিপণ্যগুলো অনেকগুলো নষ্ট হচ্ছে। এবং সেই কারণে সেখানে যদি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা যায়, সব জায়গায় আমি মনে করি যে সব জায়গায় ইপিজেডের প্রয়োজন নেই, সব জায়গায় ইকোনমিক জোন হতেই হবে তা নয়। যেখানে যেই সম্ভাবনা আছে সেটি নিয়ে কাজ করা প্রয়োজন। সেখানে যেহেতু ব্যাপক কৃষিপণ্য উৎপাদন হয়, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পুরো ভূখণ্ড এলাকার 10% বেশি, 10 এবং 11% মাঝামাঝি। সুতরাং এই এলাকায় যদি আমরা কৃষিপণ্য আরও বেশি উৎপাদন করতে পারি, তাহলে আমি মনে করি পুরো দেশ উপকৃত হবে। আরেকটি বিষয়, পার্বত্য অঞ্চলে আপনি যখন হেলিকপ্টারে করে যাবেন, তখন দেখবেন যে অনেক পাহাড় নেড়া হয়ে গেছে। সেখানে গিয়ে গাছ লাগানো, প্রতিটি পাহাড়ে গিয়ে গাছ লাগানো অত সহজ নয়। কিছুদিন আগে আকাশ থেকে নানা ধরনের গাছের বীজ ছিটানো হয়েছে, সম্ভবত গত বর্ষায় ছেটানো হয়েছে। এটি বহুদিন করা হয়নি, কিন্তু কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে সেটি করা হয়েছে এবং সেটির ভিডিও আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই পাঠিয়েছে। সেটি ভিডিও আমি দেখে নিজেই অত্যন্ত খুশি লেগেছে আমার কাছে। কারণ আমি যখন বড় পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি কয়েকবার উদ্যোগ নিয়েছিলাম এই আকাশ থেকে বিভিন্ন গাছের বীজ ছড়ানোর জন্য, কিন্তু সেখানে নানা অসহযোগিতার কারণে সেটি সম্ভবপর হয়নি। আমি মনে করি পার্বত্য অঞ্চলে যদি আমরা ব্যাপক বনায়নও করতে পারি, এভাবে যদি আকাশ থেকে বীজ ছিটিয়ে এবং ব্যাপক বনায়ন করতে পারি, সেটি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে অবদান রাখবে, প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে অবদান রাখবে, প্রকৃতির সবুজায়নের ক্ষেত্রে অবদান রাখবে, একই সাথে সে এলাকার মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা দেশে উন্নয়নের জোয়ার, সেই জোয়ার পার্বত্য এলাকাতে। কিন্তু অতীতে অনেক সরকার ছিল, তখন কিন্তু এই উন্নয়ন হয়নি। অতীতের সরকার, বিশেষ করে জিয়াউর রহমান এবং এরশাদ সাহেবের সময় পার্বত্য এলাকায় দমন নিপীড়ন নীতি চলেছে এবং সেই দমন নিপীড়ন নীতির কারণে পার্বত্য এলাকার মানুষ নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করেছে এবং শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সেই উন্নয়নের সুফল পার্বত্য এলাকার মানুষ পাচ্ছে। কিন্তু অনেকেই দেখবেন যে রাজনীতির স্বার্থে তারা কিছু কিছু মানুষকে ডেকে এনে এখানে পার্বত্য এলাকার মানুষের জন্য মায়া কান্না করেন, কিন্তু তারা প্রকৃতপক্ষে পার্বত্য এলাকার মানুষের উন্নয়নের জন্য কিছুই করেন না, যেটি জননেত্রী শেখ হাসিনা করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সারা দেশের উন্নয়ন হয়েছে, সারা দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। শুধু উন্নয়ন হচ্ছে দেশের নয়, প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে হলে আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনার হাতকে, বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। পার্বত্য এলাকার উন্নয়ন অগ্রগতিকে যদি অব্যাহত রাখতে হয়, তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এবং যারা অতীতে এখানে দমন নিপীড়ন চালিয়েছে, তারা যদি আবার সুযোগ পায়, তারা আবারও সেই দমন নিপীড়ন নীতি অনুসরণ করবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, যোগ্য নেতৃত্ব আর ঐকান্তিক প্রচেষ্টার ফলেই 1997 সালের 2রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘ 2 যুগ ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটে। এর ফলে বৃহত্তর পার্বত্য অঞ্চলে উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছে। ইতিমধ্যে আমরা ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের 2 যুগ পূর্তি পালন করেছি।
ঐতিহাসিক শান্তি চুক্তির ফসল হিসাবে বিগত 2 যুগে বৃহত্তর পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে চলাচলের উপযোগী রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য টেকসই উন্নয়ন উপযোগী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, কৃষি, ক্রীড়া, সংস্কৃতি, সর্বোপরি জীবনযাত্রার মান পূর্বের তুলনায় উন্নতি সাধিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের সরকারি বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক সাহায্য প্রবাহ ও বেসরকারি উদ্যোগকে গতিশীল করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই অঞ্চলে কৃষ্টি ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ, স্থানীয় কাঁচামাল নির্ভর শিল্প স্থাপন, বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে অবকাঠামোগত উন্নয়ন ও সহায়তা প্রদান, সর্বোপরি উন্নয়ন সহায়ক পরিবেশ সৃজন বর্তমান সরকারের অগ্রাধিকারভুক্ত কর্মসূচি। ফলশ্রুতিতে পার্বত্যবাসীর জীবনমানের ইতিবাচক পরিবর্তন এবং সর্বত্র শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। পার্বত্য অঞ্চলের লোকজ সংস্কৃতির আদান প্রদানের ক্ষেত্রে পার্বত্য মেলা একটি গুরুত্বপূর্ণ মিলন মেলা হিসাবে পার্বত্যবাসী ও সমতলের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই মেলার মাধ্যমে পার্বত্য এলাকার উৎপাদিত বিভিন্ন ধরনের কৃষি দ্রব্যাদি, ফলমূল, বাঁশ, বেত, কাঠ ও উলের সুতার মাধ্যমে তৈরিকৃত হস্তশিল্প, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী নিজস্ব পোশাক ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। 4 দিনব্যাপী পার্বত্য মেলার প্রয়োজনীয় সেবা ও সরকারি এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের 19টি, ফলজ ও কৃষি পণ্যের 15টি, কুটির শিল্প, পোশাক ও অলংকার সামগ্রী 29টি এবং খাদ্য পণ্য 29টি সহ 92টি স্টল মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেলায় বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন পাহাড়ি পণ্যের আকর্ষণে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। এই মেলাকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ ও পাহাড়ি পণ্যের বাজারজাতকরণের সম্ভাবনাকে অনেক গুণ বৃদ্ধি করেছে, যার ফলে এই অঞ্চলের সাধারণ মানুষের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। পার্বত্য অঞ্চলের সাথে সমতলের যোগাযোগ ক্ষেত্রে তৈরি হয়েছে এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন হয়েছে। এটা পার্বত্য অঞ্চলের মানুষের জন্য এটি একটি উল্লেখযোগ্য দিক বলে আমি মনে করি। পার্বত্য মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের সকল পর্যায়ে কর্মকর্তা সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, 3 পার্বত্য জেলা পরিষদ এবং তাদের তত্ত্বাবধানে আগত সাংস্কৃতিক কর্মী ও কলাকুশলী বৃন্দ, মেলার সহযোগী প্রতিষ্ঠান UNDP, ILO, FAO, হেলেন কেলার, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্র্যাক, কারিতাস, পদক্ষেপ ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পার্বত্য অঞ্চলের দূর দূরান্ত থেকে ঢাকা এসে মেলায় অংশগ্রহণ করে যারা এই পার্বত্য মেলাকে সাফল্য মণ্ডিত করেছেন, আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে কৃতজ্ঞতার সাথে আবারও স্মরণ করছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার বদন্যতায় ঢাকার প্রাণকেন্দ্রে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের মতো অনন্য স্থাপত্যশৈলীর একটি স্থাপনা নির্মাণ হয়েছে, যে কারণে এই কমপ্লেক্সে পার্বত্য মেলার মতো একটি বিশাল আয়োজন সফলতা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের কথা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে যে তারা অন্যান্য যে চাকরির মতন ক্ষেত্র মতন নিয়োগের ক্ষেত্রে যেমন প্রচুর আমাদের চাকরি প্রত্যাশীরা ভিড় করে, তেমনি এই মেলাকে কেন্দ্র করে
তার কাছে ওই রাঙামাটি জেলারই আমার প্রিয় ভাই বোনরা যারা হস্তশিল্প থেকে শুরু করে যারা কৃষি কাজে সম্পৃক্ত আছে তারা এই মেলা অংশগ্রহণ করার জন্য তারা ইচ্ছা পোষণ করেছেন। প্রায় 200 মতন অনেকে এখানে স্টল দেওয়ার আবেদন করেছেন। এটা আমাদের মাথায় আছে, কিন্তু আমরা এই কমপ্লেক্সটা এখনো পরিপূর্ণ কমপ্লিট হয়নি। এই কমপ্লেক্স হওয়ার পরে এটাই প্রথম। এটি কমপ্লিট হওয়ার পরে আমরা অবশ্যই এই মেলাটাকে আরো বেশি কিভাবে আকর্ষণ করা যায়, কিভাবে আমরা আরো বিভিন্ন ব্যবসায়ী মহল পার্বত্য অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য সামগ্রী যাতে বেশি করে ক্রয় করতে পারেন, আমাদের কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসল ন্যায্য মূল্য পায়, এই ধরনের বিভিন্ন দিক দিয়ে আমরা আলোচনা করব। পর্যটন তো অবশ্যই আছে। পর্যটন আমার মাননীয় প্রধান অতিথি যে কথা বলেছেন, আমাদের কিছু কিছু আগে বিদেশিদের দেখা যেত, আমাদের এখন আর বিদেশি প্রয়োজন নাই। 17 কোটি মানুষের দেশ এই বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই 17 কোটি মানুষের থেকে যদি এই 3 ভাগে 1 ভাগ যদি মানুষ যদি নিজের ঘর থেকে বেরিয়ে নিজের দেশকে দেখতে বের হয়, নিজের অঞ্চলগুলিকে ঘুরে দেখতে বের হয়, এবং কক্সবাজারে যে পরিমাণ আমার পর্যটক ভাই বোনরা যায় তার একটি অংশ যদি পার্বত্য অঞ্চলে প্রবেশ করে, আমাদের বিদেশি পর্যটকের প্রয়োজন হবে না। আমাদের সেই পর্যটকরাই আমাদের জন্য যথেষ্ট। সুতরাং আমি মনে করি এই আকর্ষণ করার জন্য আমি যেমন আমার জেলা প্রশাসককে একদিন জিজ্ঞাসা করলাম যে আজকে আমাদের বাহিরে অতিথি কতজন আছে, বলে স্যার আজকের দিনে কথা বলি যে আমাদের নীলাচল আছে, আমাদের মেঘলা আছে, এই দুইয়ের দর্শকের যাওয়া আসায় আমরা বলতে পারি আজকের দিনেই এই বান্দরবান জেলায় প্রায় 40,000 পর্যটক আমাদের এখানে আছেন। তেমনি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান মিললে আরো অনেক হবে। সুতরাং আগামীতেও আমরা যদি আরেকটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের উৎপাদিত সামগ্রী যদি আরেকটু উন্নত মানের করতে পারি, বিদেশি বা দেশি যারাই আসুন না কেন তাদের কাছে যদি আকর্ষণীয় করে তুলতে পারি, তাহলে আমি আশা করি আমাদের আরো মার্কেটে কোনো অসুবিধা হবে না। বিশেষ করে আমার বোনদের কথা বলি, বা আমাদের এই বোনদের কথা মাথায় রেখে রাজনৈতিক ক্ষেত্রে যেমন মাননীয় প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন চান, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নারীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুত্ব দিয়েছেন, ঠিক পার্বত্য অঞ্চলেও আমার বোনদের, নারীদের উন্নয়নের জন্য স্বামীর পাশাপাশি, পুরুষের পাশাপাশি নারীরাও ঘরে বসে যেন তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, সেই কারণে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা নারীদের জন্য নারীদের গাড়ি বিতরণ ব্যবস্থা করেছি, বাঁশের কাজ করার জন্য বাঁশের চারা বিতরণের ব্যবস্থা করেছি, সেখানকার কৃষকদের আরো উন্নত মানের কৃষি কাজের আরো বেশি ফলন যাতে বেশি হয় সেই ধরনের উন্নত মানের আমরা খামার বাগান করেছি। আমরা সেখানে মিশ্র ফলের বাগান আমরা প্রজেক্ট নিয়েছি। পাশাপাশি আমরা এখন সারা বিশ্বব্যাপী যে কাজু বাদাম, কফির যে ডিমান্ড, চাহিদা, সেটাকে মাথায় রেখে আমরা পার্বত্য অঞ্চলের যে মাটি যে উর্বর এবং কাজু বাদাম, কফির জন্য যে উপযুক্ত আমাদের এই আবহাওয়া, ভৌগোলিক অবস্থানগত কারণে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় কফি এবং কাজু বাদামের প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে পার্বত্য এলাকার মানুষরা সহজ সরল, পার্বত্য এলাকার মানুষরা ভালো, পার্বত্য এলাকার ফল ভালো, পার্বত্য এলাকার যা কিছু উৎপাদন সব ভালো, অর্থাৎ পার্বত্য অঞ্চল হলে ভালো। এই ভালো নেতা হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারা আজকে হবে দেশের 1/10 দিয়ে পার্বত্য অঞ্চল, এটা বিরাট অঞ্চল। বলে সে তার বিশালতা আমাদের মাঝে ছড়িয়ে দেবে, আর সবুজ পাহাড় বলে
এবং আমাদের সেই সবুজ বলে তার স্নিগ্ধতা দিয়ে আমাদের ভরিয়ে দিবে। আর আমরা খাগড়াছড়িবাসী বলি আমাদের ভালোবাসার রঙে আজ আমরা আপনাদের রাঙিয়ে দেব। সবাইকে সালাম, আদাব, নমস্কার, জুজু এবং খুলুমকা জানিয়ে আমি সোহেলি চাকমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত পার্বত্য মেলা 2022-এর সমাপনী অনুষ্ঠানে। এবং আজকের অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে খাগড়াছড়ি শিল্পকলা একাডেমি। এবং আজকের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থকভাবে সংগঠিত করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। বাংলার পথ দিয়ে হাজার বছর চলি পরিমাটি কোমরে আমার চলার চিহ্ন ফেলে 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি আর যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড় বুড়ের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আমার সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর আবুল ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকান্ত থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য কাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই আমি ভয় করি না গো উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উত্তম করি।
বাংলাদেশের জনগণের প্রতি আমার আহ্বান, আপনারা যে যেখানেই থাকুন এবং যার যা কিছু আছে তা নিয়ে শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে প্রতিহত করুন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিককে বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আপনাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। ডিসেম্বর 1971 বিশ্ব মানচিত্রে জায়গা করে নিল সদ্য স্বাধীন এক দেশ বাংলাদেশ। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের কারাগারে স্বাধীনতার স্বপ্ন দেখানো মানুষটির চোখে তখন তার স্বাধীন বাংলাদেশের ফেরার স্বপ্ন খেলা করে। পুনর্গঠনের দায়িত্ব কাঁধে তুলে দিলেন শেখ মুজিবুর রহমান। সোনার বাংলাকে গড়ে তুলবার স্বপ্ন যে তাঁর চোখে।
Purnima sanan rambe saitore abe udubele mui dekore Gele ritu ele
ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাগ এবং চাকমাদের বিজু, এই তিনটি শব্দের আধ্যাক্ষর নিয়েই বৈশাখী। ত্রিপুরাদের বৈশুর সময় ত্রিপুরারা একটি পূজা করে থাকে, তাদের নতুন বছর যেন সুন্দর হয়, অনাবিল সুন্দর এবং শান্তিতে ভরে ওঠে, সেজন্য তারা গড়ায়া পূজা করে থাকে। সেই গড়ায়া পূজাকে ভিত্তি করে এবার আমরা উপভোগ করব ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গড়ায়া নৃত্য।
চিরামুড়ি পৌষ মাসে পিঠা কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা আমি তাকুন বাজার আমি তাকুন বাজার বাংলাদেশের ঢোল আমি তাকুন বাজার সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাকুন বাজার বাংলাদেশের ঢোল আমি তাকুন বাজার ওই পূজান্তরে গ্রাম পেরুয়ে নকশি কাঁথার মাছ আর কাজলা নদীর তীরে আছে সুজন বাইদার ঘাট পরে দেখাবো আমি শঙ্খচূড়া লড়াইকে দেখেছিল তোমার বাসর ঘরে করে ভালোবাসে তার লাগিনি ও আয় উল্লাস জ্যোতি ও আয় উড়িয়ে কলঙ্কি নদী ভাওর আসে আসে লেখাবি নীলদরিয়ায় তুফান এলে মাঝি হয় মুশকিল সামাল 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 করে সামনে চুরি বাড়িও সামাল 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 করে সামনে চুরি বাড়িও বেলা গেল সন্ধ্যা হইল কালো দেখে গগন ছাইল বেলা গেল সন্ধ্যা হইল কালো দেখে গগন ছাইল ওই যে ছাইকা ছাইকা করছে বাকিদের পানি পানি ছাইকা ছাইকা করছে বাকিদের পানি পানি সামাল 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 করে সামনে চুরি বাড়িও সামাল 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 করে সামনে চুরি বাড়িও পায়েলকে চেনেন? পায়েলের গান শুনবেন? মঞ্চে আসছে খাগড়াছড়ির জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং চ্যানেল আই খুদে গানরাজ 2008-এর দ্বিতীয় রানার আপ পায়েল ত্রিপুরা। আমি
আমি রেফারি কমিটিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।